আপনি চাইলে আমার ঠোঁটে ছোঁয়ানো এই পানি পান করে নিজেকে সার্থক করতে পারেন। এই তো আমার পরম ভাগ্য হবে গো। দাদাও খেয়ে দেখি এক চুমুক। মিশান হাতের গ্লাসটা ম্যানেজারের দিকে বাড়িয়ে দিতে ম্যানেজার লম্বা চুমুক বসায় তাতে। যতক্ষণ মন না ভরে খেয়ে যান, পুরোটা খেলেও সমস্যা নেই। ম্যানেজার মিশানের দিকে তাকিয়ে বোকা হাসি দিয়ে কোল্ড ড্রিঙ্কস চুমুকে চুমুকে পান করে যাচ্ছে, আর একটু একটু করে কেমন যেন মাতাল মাতাল হয়ে যাচ্ছে। মিশান ম্যানেজারের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে যাচ্ছে। ম্যানেজারকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার আগে মিশান হালকা করে ওর হাতের একটা আঙ্গুল ডুবিয়ে দেয়। আঙ্গুলের নখে অ্যালকোহল মিশ্রিত এক ধরনের মেডিসিন লাগানো ছিল, যেটা সাধারণত কোনো কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খেলে ক্ষণিক সময়ের জন্য মানুষের বুদ্ধি লোপ পায় আর মাতালের মতো বিহেভ করে। একটু ঝাল টক মিশ্রিত কিছু খেলেই মানুষ স্বাভাবিক হয়ে যায়। ওদের প্ল্যান মতো ম্যানেজারকে কাট করা হয়ে গেছে। মিশান এবার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে আর তীব্রকে বলে দিচ্ছে কোথায় কে আছে, কোন দিক দিয়ে যাবে। রিসেন্টলি হোটেলে সেই ভিআইপি গেস্ট রুমের থেকে অর্ডার আসে কফি আর স্ন্যাক্স পাঠানোর জন্য। ভিআইপি গেস্টটা ছিল 7 নম্বরের ফ্লোরে। মিশন কন্ট্রোল রুমে বসে বলে দেয় একজন স্টাফকে। স্টাফ ভিআইপি গেস্টের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে তীব্রতাকে পেছন থেকে সেন্সলেস করে নিজের রুমে রেখে ড্রেস আপ চেঞ্জ করে স্টাফ সেজে খাবার নিয়ে নিজে যায়। গেস্টার রুমের চারিপাশে অনেকগুলো গার্ড হাঁটাহাঁটি করছে। তীব্র তাদের সামনে যেতেই তারা কোনো প্রশ্ন করল না। হাতে খাবারের ট্রলি দেখে ভেবে নিয়েছে স্টাফ এসেছে খাবার নিয়ে। তীব্র ভেতরে নক করল। ভেতর থেকে উত্তর এলো প্রবেশ করার জন্য। খাবারের ট্রলি নিয়ে ঢুকতেই ভেতর থেকে দরজা লক করে দেয়। লোকটা একটা ইজি চেয়ারে বসে সিগারেট টানছে আর মোবাইল স্ক্রল করছে। তীব্র পেছন থেকে বলল। লোকটা গম্ভীর স্বরে উত্তর দিল, সার্ভ। ওকে স্যার। খাবার সার্ভ করা টুংটাং আওয়াজ হলো। এরপর একটা কাপ লোকটার দিকে এগিয়ে দিল। লোকটা কাপ হাতে নিয়ে চুমুক দিতেই মুখের ভেতর থেকে ফিক্কে মারল। রেগে গরম মেজাজে বলে উঠল, হোয়াট রাবিশ, এটা কোনো কফি? তীব্র উত্তর না দিয়ে একদম সামনে দাঁড়িয়ে একটা প্লেট এগিয়ে দিল। প্লেটে কয়েকটা বুলেট, গান, চাকু। এগুলা দেখে লোকটা ঘাবড়ে গেল। তীব্র মাথা থেকে ক্যাপ খুলে সোজা হয়ে দাঁড়ালো। তীব্রর চেহারা দেখে রীতিমতো ঘাম ছুটে গেল এসি রুমে বসেও। তুমি? তীব্র ফর্মাল হাসি দিয়ে টি টেবিল টান দিয়ে সেটার উপর বসলো। যাক, চিনতে পারলে অবশেষে। একটা টিস্যু পেপার লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওটা কফি ছিল না, ওটা জন্তুর গরম করা টকবকে রক্ত। নাও, টিস্যু দিয়ে মুখটা মুছে নাও। মুখে রক্ত লেগে আছে, লোকে দেখলে ভাববে তুমি জন্তু খেকো। কি একটা অবস্থা হয়ে যাবে বলো তো। লোকটা তীব্রর দিকে পলকবিহীন তাকিয়েই আছে। কি ভাবছো আমি ভূত? তুমি হয়তো খোঁজ খবরও নাওনি আমার। ভেবেছো তীব্র মানুষটা তো দূরে থাক, নামটা স্বর্ণদ্বীপের মাটিতে মিশিয়ে গেছে। কাম অন, আই এম কাইন্ড অফ ফিনিক্স বার্ড, যার বিনাশ নেই, প্রতিটা মৃত্যুতে যে নতুন করে জন্ম নেয়। তুমি যেটা করেছিলে 2 বছর আগে সেটা ছিল মৃত্যু নামের মাত্র খেলা, যেখানে তীব্রর বিনাশ হয়েছিল মিছে মিছে। অভিজিৎ, তুমি হয়তো ভুলে যাচ্ছ, যেখানে তোমাদের গুটির দান শেষ হয় সেখান থেকে তীব্র ভাবে গুটি কিভাবে সাজাবে। জীবন অনেকটা দাবা খেলার মতো, যা ব্রেইন আছে সেই জিতবে, আচ্ছা নেই। তীব্র বুড়ো আঙ্গুল দেখালো। সব থেকে বড় কথা, এই খেলায় ধনী গরিব পাওয়ার প্রপার্টি কিচ্ছু যায় আসে না। শুধু একটা জিনিস কাজে লাগে খেলার মতো, সেটা হচ্ছে ব্রেইন। সো খেলা কি শুরু করা যাক, তাই নাকি? তুমি কিছুতেই তীব্র হতে পারো না। তোমাকে আমি নিজের হাতে এই বুকে গুলি করেছি। ঠিক বা পাশটাতে গুলি করেছি। সেই হিসেব তো আছে অভিজিৎ। বললাম না, তুমি হয়তো আমাকে গণনা থেকে বাদ দিয়ে দিয়েছো, কিন্তু আমি দিইনি। দেখো না, এই যে 2 বছর পর তুমি বাংলাদেশ এসেছো, নিশ্চয়ই রাত 11টার সময় জফরের সাথে দেখা করতে যাবে। দেখো, আমার সব নিউজ এসে গেছে এই কানের কাছে। এখনো আমি তোমাদের পিছু ছাড়িনি। কেন জানো? এই যে বুকের মধ্যে যখন ব্যথা ওঠে আমার, সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। যতবার চিন চিন করে ততবার আমার গায়ের প্রতিটা শিরা উপশিরা রক্ত প্রচণ্ড বেগে ছোটাছুটি করে, আর মস্তিষ্কটা বারবার আমাকে বলে, তীব্র, কবে ওই পশুদের মারবি? আমার চোখ আমায় ঘুমোতে দেয় না, এই চোখে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হয়। কতটা যন্ত্রণা হয় আমি তা বলে বোঝাতে পারবো না তোমায়। প্রতিটা সেকেন্ডে শুধু অপেক্ষা আর অপেক্ষা, কবে আমার বাটের সময় আসবে,
আর আজ সেই সুযোগের কিঞ্চিত সময়টা পেয়ে গেলাম। লোকটা এদিক ওদিক তাকাতাকি করছে, হয়তো বাইরে গার্ডদের জানানোর চেষ্টা করবে। এইদিক ওদিক তাকাতাকি করে লাভ নেই। রুমটা ভেতর থেকে লকড করা, তুমি আর আমি ছাড়া কেউ খুলতে পারবে না। সাউন্ড বক্সের হাই ভলিউম দিয়ে গান বাজালেও বাইরে থেকে কেউ শুনবে না। আজ এই ঘর থেকে হয়তো তুমি বের হবে, নয়তো আমি। জানো তো, তীব্র মানেই তেজস্ক্রিয়, তীব্র মানেই ফিনিক্স বার্ডের বৈশিষ্ট্য। বিনাশ নেই আমার ততক্ষণ, যতক্ষণ না আমি তোমাদের বিনাশ করতে পারবো। তীব্র কিটকিটে হাসি হেসেই যাচ্ছে। আর অভিজিৎ ঘাবড়ে গেছে, কি করবে না করবে। ও ভালো করে জানে তীব্র কতটা ভয়ানক। অনেক কষ্টে তীব্রকে বিনাশ করায় সফল হয়েও অসফল হয়ে গেল। কিন্তু আজ কি করবে? আজ তো সে এই ঘরে একা, নিজেকে বাঁচানোর জন্য নিজেকেই লড়তে হবে। অপর পাশে তীব্র রিল্যাক্স হয়ে পায়ের উপর পা তুলে অভিজিৎকে বিভ্রান্ত করে তুলছে প্রতি সেকেন্ডে। অভিজিতের সাথে যতটুকু কথোপকথন হচ্ছে সবটুকুতেই তীব্র ওর মস্তিষ্কের অবস্থা খুবই বিভ্রান্তিকর ও বিব্রত করে দিচ্ছে। ওর ব্রেনকে এমনভাবে ডাইভার্ট করে দিচ্ছে, কথায় কথায় যেন অভিজিৎ চোখের সামনে অস্ত্র থাকা সত্ত্বেও কিছু করতে না পারে। অভিজিৎ তো এখনো বিশ্বাসই করতে পারছে না তীব্র বেঁচে আছে, আবার ওর সামনে আরাম করে বসে আছে পায়ে পা তুলে। অভিজিৎ শেষমেশ ঠিক করলো কোনো মতে এখান থেকে পালিয়ে যাবে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে প্ল্যান করতে করতে তীব্র বুঝে যায় অভিজিৎ কি করতে যাচ্ছে। তাই বিভ্রান্তিতে না পড়ে ঠান্ডা মস্তিষ্ক মেজাজে চুপচাপ বসে ওর অ্যাক্টিভিটিস দেখছে আর মজা নিচ্ছে। সামনে তীব্র অলরেডি অস্ত্র হাতিয়ার বাইরে দিয়েছে, তা সত্ত্বেও অভিজিৎ এর এই ব্যাপারটা খেয়ালই হচ্ছে না। কারণ অভিজিতের মাথায় চলছে কি করে তীব্রর মুঠি থেকে বের হবে। এই মুহূর্তে তীব্রকে মারার ইন্টেনশন মাথায় নেই, বরং নিজেকে বাঁচানোর। উঠে দাঁড়িয়ে ছুটতে যাবে, তার আগেই ল্যাং মেরে ফেলে দেয় তীব্র। অভিজিতের হুঁশে এলো, আর যাই হোক এভাবে বের হতে পারবে না তীব্রর ক্ষোভ থেকে। দুজনেই হাতে পায়ে লড়তে লাগলো, একে অপরকে আহত করার প্রতিযোগিতায় নামলো। অবশ্য অভিজিতের লগ্ন খারাপ যাচ্ছে, তাই সে সফল হতে পারছে না, তীব্রর হাতে মার খেয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ মারামারির পর অভিজিতের তীব্রর হাতে কুপকাত হতে হয়। অভিজিতের হাত দুটো পিঠের সাথে লাগিয়ে এক করে হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। অভিজিৎ ফ্লোরে পড়ে থাকে। সর্বশেষ তীব্র আবারও পায়ের উপর পা তুলে সিগারেট ধরালো। এখন বলো তো অভিজিৎ, কিভাবে এখান থেকেই তোমার ভবিষ্যৎ যাত্রার অন্তিম করা যায়? প্রতিশোধ নেওয়ার জন্য গুলি করব? যদি বেঁচে যাও আবার মতো ছুরিকা হতো? না, সেটাও না। এটা তো বেঁচে ফেরার চান্স 100%। কিভাবে মারা যায় বলো তো? অভিজিৎ আর্তনাদের সাথে উত্তেজিত কণ্ঠে বলল, এই তীব্র ভাই আমার, তুই তো মরিসনি ভাই, বেঁচেই আছিস। আমার পানটা ভিক্ষা দে ভাই, আমি এদেশে আর ফিরবো না। আমার সমস্ত স্মাগলিং সোর্স বন্ধ করে দিব, কথা দিচ্ছি। তীব্র হো হো করে হেসে দিয়ে বলল, বানর বুড়ো হলে কখনো গাছে ওটা ছেড়ে দিয়েছে দেখেছো? দেখ তীব্র ভাই, এমন করিস না ভাই, ছেড়ে দে ভাই। আচ্ছা, ধরো তোমাকে একটা বাধ্য কুকুর দিলাম। কুকুরটা লেজ বাঁকা, তুমি তাকে খাওয়ালে, পড়ালে, আদর যত্ন করলে, বোঝালে, কিন্তু লেজ সোজা করাতে পারলে না। এবার তুমি সেই কুকুরকে খুব পেটালে, অত্যাচার করলে, এমনকি তার লেজটা স্ট্রেইনার দিয়ে অনেক চেষ্টা করলে। উল্টে দেখা গেল লেজটা পুড়ে আরো বেঁকিয়ে গেছে। তখন তুমি কি করবে? অবশ্যই কুকুরটাকে তাড়িয়ে দেবে, তাই নয় কি? এরপরেও যদি দেখো কুকুরটা রোজ তোমাকে তার বাঁকা লেজ দেখিয়ে তোমার ব্যঙ্গ করছে, তখন কি করবে? তুমি হলে সেই কুকুর, আর যাকে আমি অনেক বুঝিয়েছি সহজ ভাষায় আর সহজ পদ্ধতিতেও। আর তুমি কি করলে? আমাকে কামড়ে গেলে, আবার বাঁকা লেজ দেখিয়ে ব্যঙ্গ করতেও চলে এলে। ভাই তীব্র, আমি যদি জানতাম তুই বেঁচে আসিস, আমি ফুল করেও এদেশের মাটিতে পা রাখতাম না, ছেড়ে দে ভাই। তীব্র অভিজিতের আর্তনাদ দেখতে দেখতে পকেট থেকে একটা কাচের শিশি বোতল বের করলো। এটাতে কি জানো? ইনল্যান্ড তাইপেনের বিষ, পৃথিবীর সব থেকে ভয়ানক সাপের মারাত্মক বিষ। তাইপেনের একটা ছোবলের বিষে 60 থেকে 100 জন মানুষকে মারতে সক্ষম হয়। এক তাইপেনের ছোবল সমান 50টি কোবরার ছোবল। সেখানে একাধিক ছোবল পরিমাণ বিষ তোমার গায়ে, সরি, তোমাদের এক একজনের গায়ে পোষ করলে ঘটনাটা কোথায় দাঁড়াবে? শরীরের মাংস কি খুলে খুলে পড়বে? চলো এক্সপেরিমেন্টটা শুরু করে দিই। অনেক এক্সপেন্সিভ এই বিষ, সেই শুধু অস্ট্রেলিয়া থেকে আনা স্পেশালি তোমাদের জন্য। না না ভাই তীব্র, কত টাকা চাস তুই? ছেড়ে দে আমায়, আমার সব প্রপার্টি তোর।
এই প্রপার্টিগুলো যদি আমি কবরের ভেতর নিয়ে যেতে পারতাম তাহলে অফারটা নেওয়াই যেত, কি বলো? তীব্র, তুই ভুলে যাস না, তোর যে প্রেমিকা আছে না, একটা তৃপ্তি, ওর খবর কিন্তু আমরা জানি। আমরা চাইলে তোর প্রেমিকার ক্ষতি করতে পারতাম, কিন্তু করিনি। তুই যে দীপ্তিকে ভালোবাসিস সেটা সবাই জানি। মনুষ্যত্বের খাতিরে তোর প্রেমিকার কোনো ক্ষতি করিনি, অন্তত সেই পুণ্যের জন্য ছেড়ে দে আমার। দীপ্তিকেও মারতে চেয়েছিলিস তোরা, কেন মারিস ওকে? এটা তো মস্ত বড় ভুল করেছিস তুই, মারা উচিত ছিল। অন্তত এর জন্য হলেও তোরা নিস্তার নেই। তীব্র, আমাকে বাঁচিয়ে রাখ, আমাদের পুরো টিমকে ধরতে সাহায্য করব, আমায় ছাড়। প্রথমত আমি তোর কাছে সাহায্য চাইনি। দ্বিতীয়ত তুই যে একটা বিশ্বাসঘাতক তোর পার্টনাররা জানে না, জানলে ওরা তোকে ছাড়বে না। তুই যদি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিস নিজের স্বার্থে, তাহলে আমার সাথে যে করবি না তার কোনো গ্যারান্টি নেই। আর জেনে শুনে ভুল তীব্র কখনো করে না। কথায় আছে না, একটা ভুল সারা জীবনের কান্না। তীব্র ভাই, আমার মাফ করো ভাই। কি ভাই? ভাই করছিস? তোর মতো লোক কোনো আমার ভাই হবে? কি ভাই ভাই করছিস? তোর মতো লোক কেন আমার ভাই হবে? আর আমার নিজের ভাইও যদি এমন পাপিষ্ট হয়, তাকেও আমি কোনো সুযোগ দিতাম না। তুই তো দূরেই থাক। কথাটা শেষ করে তীব্র একটা বল মুখে গুজে দিল যেন বেশি চিৎকার করতে না পারে, যন্ত্রণায় কাতরাতে থাকে। একটা সিরিঞ্জে বিষ নিয়ে অভিজিতের গায়ে পুশ করে। এরকম মারাত্মক বিষ অভিজিতের শরীরে প্রবেশ করে প্রতিটি শিরায় শিরায় গিয়ে রক্তের সাথে মিশে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু চিৎকার করতে পারছে না। মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে পারছে প্রতি ন্যানো সেকেন্ডে। ভেতরে যেন আগুন লেগে গেছে। অ্যাসিড দগ্ধ যন্ত্রণাও এত ভয়াবহ হয় না যতটা হচ্ছে এই তাইপেনের বিষে। অভিজিতের কঠিন মৃত্যুর দশা তীব্র চোখে ভরে দেখে প্রশান্তির হাসি দিচ্ছে। ভালো মতো চেক আপ করলো প্রাণটা বেরিয়ে গেছে কিনা, তারপর আবার আগের মতো ইজি চেয়ারে বসিয়ে সবকিছু আগের পজিশনে রেখে মুখে মাস্ক আর ক্যাপ পরে ভালো মতো বেরিয়ে গেল সবার সামনে থেকে। এরপর আবার সেই রুমে প্রবেশ করলো যেটা ওর নামে বুকিং করা ছিল। রুমে যে স্টাফকে সেন্সলেস করে রেখেছিল তাকে তার পোশাক পরিয়ে বের করে নিয়ে সেই লিফটের এক কোণে বসিয়ে রাখলো। মিশন বেবি, বেরিয়ে এসো, কাজ শেষ। কথাটা বলেই তীব্র হোটেল থেকে বেরিয়ে যায়। আর বাইরে থেকে আব্দুর রহমান সব সিসি ক্যামেরা আবার আগের মতো অন করে দেয়। মিশন এবার নিজের অ্যাক্টিং শুরু করে দিল ম্যানেজারের সাথে। এতক্ষণ ম্যানেজার কেমন যেন তাল ছাড়া বিহেভ করছিল, অকারণে হাসছে, উল্টোপাল্টা কথা বলছে। তার কাজ যে ফুটেজ চেক করা সেটা তার খেয়ালই নেই। মিশন ম্যানেজারের হুঁশ ফেরানোর জন্য চোখে মুখে পানি ছিটা দিল। ম্যানেজারের হুঁশ ফেরার জন্য যা যা করণীয় তাই তাই করল। মিশন নিষ্পাপ ভঙ্গিতে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, আপনার কি হলো বলুন তো? এরকম মাতালের মতো করছেন কেন? রাত কটা বেজে গেছে খেয়াল আছে? আমার কোনো ইচ্ছেই পূরণ হলো না। আমার হাজবেন্ড অফিস থেকে এসে যাবে। কটা বাজে? কাদো কাদো ভঙ্গিতে শাড়ির আঁচল কচলাতে কচলাতে বলল। ঘড়ি তো হাতেই আছে, দেখুন না। ম্যানেজার ঘড়িতে সময় দেখে অপ্রত্যাশিতভাবে বলল, এ কি সময় এত তাড়াতাড়ি কি করে গেল? 11টার কাছাকাছি। এখন কি হবে? আমার হাজবেন্ড তো আর কয়েক মিনিটের মধ্যেই বাসায় চলে যাবে। আপনার জন্য এখন আমার ঘরটাও যাবে। কাজের কাজ কিচ্ছু হলো না। আপনি আমার সাথে এরকম করবেন আগে জানলে কখনোই আসতাম না। ম্যানেজার হন্তদন্ত হয়ে বলল, প্লিজ তুমি কান্না করো না। আজকের মতো ক্ষমা করে দাও। আর হবে না এমন। বুঝলাম না কি করে কি হয়ে গেল। তুমি এখন বাসায় চলে যাও, আমার গাড়ি নিয়ে যাও, প্রয়োজনে আমরা অন্যদিন মিট করব। আপনার সাথে কাটতি কোনো কথা নেই। আমি আর আসবো না কখনো, আর গাড়িও লাগবে না। শাড়ির আঁচল দিয়ে মুখ ছাপিয়ে মিশান বেরিয়ে গেল ম্যানেজারের সামনে থেকে। ম্যানেজার বেকুব হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল নিজের অজান্তে। হোটেল থেকে বেশ কিছুটা দূরে তীব্র গাড়ি নিয়ে মিশানের জন্য অপেক্ষা করছিল। মিশন গাড়ির সামনে গিয়ে বাইরে থেকে তীব্রকে বলে ওঠে, গাড়ি থেকে বের হন। কেন? চেঞ্জ করবো। হিসপিস লাগছে এই ড্রেস আপ। কেন, ভালোই তো লাগছে, থাকুন এইভাবেই। মিশন চোখ গরম করে বলল, আপনি বলবেন তারপর? ওকে, বাট ভিতরে আসো না, আমি দেখলে কি হবে? আমি তো আর তাকাবো না, আর তাকালে বা কি, তুমি তোমার বউই। মিশন চোখ কুচকে তাকালো তীব্রর দিকে। তীব্র ডেভিল স্মাইল দিয়ে গাড়ি থেকে বেরিয়ে যেতেই মিশন গাড়িতে উঠে মিনিটেই ড্রেস চেঞ্জ করে ফেলে। গাড়িতে আগে একটা কুর্তি রাখা ছিল, শাড়িটা পরেছিল প্যান্টের উপর। চেঞ্জ করা হতেই তীব্র গাড়িতে উঠল। মেকআপ রিমুভাল টিস্যুটা কোথায় রেখেছেন? আমি তো জামার সাথেই রেখেছিলাম। আছে দেখো, আমি তো কিছু সরাইনি। না সরালে ওটার
পাখা কি গজিয়েছে, উড়ে গেছে? হতে পারে। গাড়িটা কোনো মলের সামনে থামান আর আমার জন্য মেকআপ রিমুভাল টিস্যু কিনে আনুন। তোমার দাদা কি টাকার বান্ডিল আমার হাতে ধরিয়ে দিয়েছে যে যখন যেটা হুকুম করবে সেটাই কিনে দিতে হবে? এত কিছু বুঝি না, আমার জিনিস আপনার গাড়ি থেকে হারিয়েছে, এখন এর দায় আপনার, ক্ষতিপূরণ আপনি দেবেন। তীব্র মুখ ভেঙিয়ে বলল, আমার ঠ্যাক্কা, রুমাল দিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে চোখ মুখ মুছে ফেলো। মিশন গাড়ির পেছনের সিটের দিকে ঘুরে তাকালো। ড্রেস চেঞ্জ করে সিটে শাড়িটা অমনি ফেলে রেখেছিল। একটু পেছনের দিকে ঝুঁকে শাড়িটার একটা মাথা ধরে টান দিয়ে কাছে এনে তীব্রর গলার সাথে পেঁচিয়ে টেনে ধরল। করছোটা কি পাগল? মরে যাবো, ছাড়ো। ভাদাম্মা পানা, আমার সাথে কম কম করবেন। আমি মিশন, আপনার প্যারের দোস্ত না, দুশ্মন। যেটা বলি সেটা করবেন। তীব্র বিরক্তি ভাব দেখিয়ে বলল, মিশান, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু দুজনেই মরবো, ছাড়ো, ব্যথা পাচ্ছি। গাড়ি থামান, তারপর ছাড়বো। মলে গিয়ে টিস্যু কিনে আনুন। গাড়ি থামাতে হবে না, দেখো ওই ফার্স্ট এইড বক্সের ভেতর তোমার টিস্যু রাখা আছে। শাড়ি ছেড়ে দিয়ে চোখ গরম করে তাকালো তীব্রর দিকে। তীব্র বড় বড় শ্বাস নিল আর বেশ কয়েকটা কাশি দিল। মিথ্যে কেন বললেন তখন? এমনি মজা করে। আমি জানতাম তো জিনিসটাতে আপনার হাত না পড়লে কার হাত পড়েছে। দুনিয়াতে শত্রু তো আমার একটাই। ঘণ্টাখানেকের মধ্যে কেউ কিছু বুঝতে না পারলেও যখন অভিজিতের বাইরে যাওয়ার সময় হয়, সেই সময়ের কোনো সারা শব্দ না পেয়ে গার্ডরা ভেতরে প্রবেশ করে দেখে নাক মুখ দিয়ে রক্ত ঝরে পড়ে জমাট ধরে আছে। রক্তের বর্ণ কালো কুচকুচে রঙের। হোটেলের সমস্ত স্টাফরা এসে জড়ো হয়ে গেছে। কি করে হলো এমন কেউ বুঝতে পারছে না। অভিজিৎকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেউ এটা বুঝতে পারছে না এমনটা কি করে হলো। মারামারির পর আঘাতের চিহ্নগুলো নীলচে বর্ণ ধারণ করে আছে। এটা স্পষ্ট সবার চোখে কেউ এসে মেরে গেছে, কিন্তু প্রশ্ন সবার, কখন এসে মেরে গেছে? সবার অগোচরে কিভাবে ঢুকলো? সিসিটিভি ফুটেজ চেক করেও কিছু মিলল না। পুরো হুলস্থুল বেঁধে গেছে, কাউকে সন্দেহজনকও লাগছে না। হসপিটালে নিয়ে যখন দেহে সাপের বিষ শনাক্ত করলো, সবার চোখ কপালে উঠে হাতে দিয়ে ক্ষমা চেয়ে নেয়। মিশন বেরিয়ে যায় ওর গন্তব্যের উদ্দেশ্যে। যাকে মারবে তাকে বাড়ির ভেতরে গিয়েই মারবে। মিশনের টেকনিক খাটে ওয়াল টপকে ভেতরে দিয়ে ঢুকে। বাড়িটা বিশাল বড়। বাড়ির সামনেও স্কোয়ার শেপ, বিশাল প্রশস্তের জায়গা। বাড়িটা বিশাল বড়, বাড়ির সামনেও স্কোয়ার শেপের বিশাল প্রশস্তের জায়গা। বিল্ডিং এর কোনো পাশে ভেতরে ঢুকার বা উপরে ওঠার স্কোপ দেখতে পাচ্ছে না। বোতলের ভেতরে সবটুকু অংশ খেয়ে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি নিয়ে যার সে এসেছে মার্ডার করতে। বাড়ির চারপাশ পর্যবেক্ষণ করতে করতে একটা সময় খেয়াল করলো ভিতরে ঢোকার গেটটা খোলা। মিশনের সুবিধাই হয়ে গেল। যাকে মারবে তাকে ছাড়াও যদি অন্য কাউকে সামনে পায় তাকেও মেরে ফেলে যাবে এই নিয়তে। হাতে ছুরি নিয়ে ঢলতে ঢলতে গেটের সামনে দাঁড়াতে একজন বয়স্ক মহিলা গেট আটকে দেওয়ার উদ্দেশ্যে গেটের কাছে আসে। আর সামনে এরকম একটা পরিস্থিতি দেখতে পায়। মিশান তার দিকে তাকিয়ে বোকা হাসি দিয়ে মাতাল স্বরে বলে ওঠে, হাই আন্টি। বয়স্ক মহিলাটার সাথে মিশন কিছু করার আগে মিশনের দিকে বড় বড় করে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, তীব্র। তীব্র নামটা শুনে মিশন একটু সটকে যায়। তীব্র কেবলই বাড়ি ফিরেছে। নিজের ঘরে যাওয়ার জন্য কেবলই সিঁড়িতে পা রেখেছিল। পেছন থেকে মায়ের চিৎকার শুনে ঘুরে তাকিয়ে দেখে মিশন ওর মায়ের সামনে দাঁড়িয়ে আছে। তীব্র ভেবেছে মিশন হয়তো ওকে ফলো করতে করতে এখানে এসে গেছে। এটা ভেবেই মগজ গরম হয়ে যায়। ছুটে এসে মাকে ধরে। হাই স্যার, আপনি এখানে? আমাকে আগে পুরোটা বলার আগে মিশনের মুখ চেপে ধরে। তীব্র ওর মাকে সরিয়ে নেয়। তীব্র চোখ গরম করে বলল, মা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। কিন্তু বাবু। এটা বলেই তীব্র মিশনের হাত ধরে টেনে চলে গেল। যা বলছি সেটা করো, আর গেট আটকে দাও ভেতর থেকে, আমি আসছি একটু পর। তীব্রর মা বাকরুদ্ধ